নব্বইয়ের দশকের এক দুপুরবেলা কোনো একটি শহরের একটি ছোট অন্ধকারময় ঘরে একজন নারী প্রাণ ভয়ে আত্মগোপন করে আছেন। দরজার বাইরে, পথে, অলিতে গলিতে শয়ে শয়ে মানুষের গর্জন, উন্মত্ত গর্জন। কারো হাতে লাঠিসোঁটা, কারো হাতে প্ল্যাকার্ডে বড় বড় অক্ষরে লেখা, ফাঁসি চাই, এই মহিলার ফাঁসি চাই। আপনারা হয়তো ভাবছেন যে এই মহিলা নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো কোনো অপরাধ করেছেন, রাষ্ট্রদ্রোহিতা, নাকি কোনো নারকীয় হত্যাকাণ্ড। না, এর কোনোটাই নয়। এই নারীর একমাত্র হাতিয়ার ছিল একটা কলম। তিনি কোনো অস্ত্র হাতে নেননি, কিন্তু তার লেখা শব্দগুলি এতটাই শক্তিশালী ছিল যে সরকারের ভিত কেঁপে উঠেছিল। ধর্মীয় নেতারা তার মাথার দাম ঘোষণা করেছিলেন এবং পুরো সমাজ বাধ্য হয়েছিল আয়নায় নিজেদের কুৎসিত চেহারাটা দেখতে। মাফ করবেন, এই ঘটনাটি কিন্তু কাল্পনিক, কিন্তু 1992 সালে ঢাকার বইমেলাতে একটা স্টলের সামনে এরকমই একটা ঘটনা ঘটেছিল, যেখানে একজন লেখিকা ভয়ানকভাবে নির্যাতিত হয়েছিলেন। পরবর্তী সময়ে তার মাথার দামও ঘোষণা করা হয়েছিল। হ্যাঁ, আজ আন্তর্জাতিক নারী দিবসে আমরা কথা বলবো সেই কালবৈশাখী ঝড়, সেই মুক্ত চিন্তার প্রতীক তসলিমা নাসরিনকে নিয়ে। তিনি কি আসলেই নারী স্বাধীনতার এক কণ্ঠস্বর, নাকি কেবলই এক অন্তহীন ধর্মীয় বিতর্কের কেন্দ্রবিন্দু? আসুন এই বিষয়টা নিয়ে আজ আমরা একেবারে খোলামেলা, একদম নিরপেক্ষ একটা আলোচনা করি। প্রথমে আসুন আমরা বোঝার চেষ্টা করি যে নারী স্বাধীনতা নিয়ে তসলিমা নাসরিনের দৃষ্টিভঙ্গি আসলে কি ছিল এবং কেন তা অন্যান্যদের চাইতে একদমই আলাদা, মৌলিক, পৃথক। দেখুন, 80-র দশকের শেষের দিকে তিনি যখন ময়মনসিংহের একজন সাধারণ চিকিৎসক ছিলেন, তখন তার লেখায়, তার সাহিত্যে গ্রামীণ মানুষদের, বিশেষ করে গ্রামীণ নারীদের বঞ্চনাই ছিল, চিত্রটাই ছিল বেশি। সে সময় তিনি গতানুগতিক 8-10 জন নারীবাদীর মতোই নারীর সমান বেতন, নারীর শিক্ষার অধিকার, নারীর সম্পত্তির অধিকার, নারীর স্বাধীনতা, নারীর সম্মান, এসব নিয়ে তিনি কথা বলতেন। আর এসব কথা বলার সময় তিনি দায়ী করতেন এই পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোকে। সে সময় তিনি বললেন যে পুরুষতন্ত্রই নারীর অবদমনের একমাত্র কারণ। তিনি দৃঢ়কণ্ঠে নিজের বিশ্বাসকে প্রকাশ করলেন, বললেন নারী তার শরীরের, তার মনের সম্পূর্ণ অধিকারী, পুরুষের কর্তৃত্ব এখানে অবাঞ্ছনীয়। তিনি সুস্পষ্টভাবে আরও বলেছিলেন যে পুরুষের ভোগ্যবস্তু নারী নয়, বরং একজন স্বতন্ত্র মানুষ। বলা বাহুল্য, অন্যান্য নারীবাদী প্রবক্তাদের মতোই তিনিও দেখিয়েছিলেন যে পুরুষ শব্দটির আড়ালে কিভাবে আমাদের সমাজ হিংস্রতা এবং নোংরামিকে লুকিয়ে রাখে। অন্যান্য নারীবাদীদের সাথে তার পার্থক্য শুধুমাত্র ছিল এইটুকুই যে আমাদের সমাজে যেখানে নারীর শরীর, নারীর যৌনতা নিয়ে কথা বলাটাই যেখানে নিষিদ্ধ একটা বিষয়, ট্যাবু, সেখানে তিনি অন্যান্যদের চাইতে অনেক খোলামেলা ভাষায়, অনেক ধারালো ভাষায় তিনি নারীর শারীরিক ও মানসিক চাহিদার কথা তুলে ধরেছিলেন। তা এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু 90-এর দশকে তিনি সম্পূর্ণ পাল্টে গেলেন। তার অবস্থানের লক্ষণীয় পরিবর্তন হলো, আর সেখানেই তিনি অন্যান্য নারীবাদীদের চাইতে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ পৃথক। 90-এর দশকে কি ঘটল? 90-এর দশকে তসলিমা নাসরিন খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে আমাদের এই উপমহাদেশে নারীদের উপর হওয়া সমস্ত বৈষম্য, অত্যাচার, নিপীড়ন এবং তার সঙ্গে এই পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থা, এসবই আমাদের সমাজে বৈধ আসলে ধর্মীয় অনুশাসনের জন্য। অর্থাৎ 90-এর দশকে তার গুরুত্বপূর্ণ উপলব্ধি হলো এটাই যে নারীর অবদমনের জন্য দায়ী যে পুরুষতন্ত্র, সেই পুরুষতন্ত্রকে প্রতিপালিত করে, বিকশিত করে ধর্মীয় অনুশাসন, আসলে ধর্ম। তিনি দেখালেন যে ধর্ম যেমন পুরুষতন্ত্রকে প্রোটেকশন দেয়, তেমনি পুরুষতন্ত্র, পুরুষরা নিজেদের স্বার্থে, নিজেদের আধিপত্যকে কায়েম করার জন্য ধর্মীয় অনুশাসন তৈরি করে। তিনি বললেন নারী স্বাধীনতার প্রধান অন্তরায় কেবল কোনো ব্যক্তি পুরুষ নয়, বরং সেই পিতৃতান্ত্রিক কাঠামো যা ধর্মের আবরণে নারীকে শৃঙ্খলিত করে রেখেছে।
তার নিজের বক্তব্য প্রমাণ করতে গিয়ে তিনি সরাসরি ধর্মগ্রন্থের তীক্ষ্ণ সমালোচনা শুরু করলেন। তিনি কখনো বললেন যে অবাধ্যতার ক্ষেত্রে পুরুষকে নারীর ওপর শারীরিক শক্তি প্রয়োগ করার অনুমতি দেওয়া হয়েছে ধর্মীয় অনুশাসনে। তিনি বললেন এটা অন্যায়। কখনো তিনি বললেন ধর্মে নারীকে পুরুষের শস্যক্ষেত্র হিসাবে উল্লেখ করা হয়েছে। তিনি বললেন এ তো নারীর অসম্মান। কখনো বা তিনি উল্লেখ করলেন যে উত্তরাধিকারের ক্ষেত্রে পুরুষদের অর্ধেক সম্পদ পাবে নারী, বা তিনি তুলে ধরলেন সাক্ষ্যের ক্ষেত্রে দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সমান। এরকম আরও অনেক উদাহরণ তুলে তিনি বললেন যে ধর্মীয় অনুশাসনগুলি আসলে পুরুষদের জন্যই তৈরি হয়েছে। তা একজন নারীবাদী হিসাবে নারীর শরীর এবং মনকে শৃঙ্খলমুক্ত করার ডাক দিয়ে তসলিমা নাসরিনকে খুব স্বাভাবিকভাবেই ধর্মীয় নিয়মকানুনের তীব্র তীক্ষ্ণ সমালোচনা করতেই হলো। আর যখনই তিনি বললেন যে পুরুষতান্ত্রিক সমাজ নিজেদের স্বার্থ এবং আনন্দ চরিতার্থ করার জন্য ধর্মের নিয়মকানুনগুলিকে তৈরি করছে বা সেগুলোকে মন গড়া ব্যাখ্যা দিচ্ছে, তখনই তিনি সরাসরি ধর্মের প্রহরীদের সাথে অনিবার্য সংঘাতে জড়িয়ে পড়লেন। আর এখান থেকেই এতদিন তার সঙ্গে থাকা অন্যান্য নারীবাদী প্রবক্তারা তারা সঙ্গ ছাড়লেন তার। কারণ ধর্ম আমাদের দেশে অত্যন্ত সংবেদনশীল বিষয়, সেন্সিটিভ ম্যাটার। কিন্তু তসলিমা নাসরিন তিনি তো অদম্য। সেই 90 দশকেই ধর্মের প্রাতিষ্ঠানিক রূপকে সরাসরি আক্রমণ করতে করতে তিনি ধীরে ধীরে একজন নারীবাদী প্রবক্তা থেকে চলে আসলেন ধর্মীয় বিতর্কের একদম কেন্দ্রবিন্দুতে। 1992 সালে প্রকাশিত হলো তার বই নির্বাচিত কলাম। এই বইটিতে তিনি অত্যন্ত ঝাঁঝালো ভাষায় পিতৃতন্ত্রের মুখোশ খুলে দেন। তার লেখার বিশেষত্ব ছিল এটাই যে ভাষার সরাসরি প্রয়োগ এবং কোনো রকম রাগ ঢাক না করা। তার এই সাহস তাকে তরুণ প্রজন্মের কাছে আইকন হিসাবে গড়ে তুললেও ধর্মীয় দলগুলো কিন্তু তার প্রধান শত্রুতে পরিণত হলো। ঠিক তার পরের বছর 1993 সালে প্রকাশিত হলো তার বিতর্কিত উপন্যাস লজ্জা উপন্যাসটি তসলিমা নাসরিনের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভারতে বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষাপটে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে নির্যাতন হয় তার প্রামাণ্য চিত্রায়ন ছিল এই উপন্যাসটি। বাংলাদেশের সরকার এবং ধর্মীয় দলগুলো মনে করেছিল, এখনও মনে করে, যে তসলিমা নাসরিনের এই বইটির মাধ্যমে দেশকে আন্তর্জাতিকভাবে তিনি কলঙ্কিত করেছেন। উল্টো দিকে ভারতের হিন্দু জাতীয়তাবাদী দলগুলো এই বইটিকেই তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, যা তসলিমার গায়ে ভারতীয় দালাল এই তকমাটি সেঁটে দেয়। তবে সবচেয়ে বড় বিতর্কটি ছিল 1994 সালে কলকাতার দ্য স্টেটসম্যান পত্রিকায় তার একটি বিতর্কিত সাক্ষাৎকার প্রকাশিত হয়। বাংলাদেশে ধর্মীয় উন্মাদনা দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। অচিরেই সমাজের বুকে তসলিমা নাসরিন চিহ্নিত হলেন লেখিকা হিসাবে নয়, একজন আন্তর্জাতিক ধর্মদ্রোহী হিসাবে। এর পরের ঘটনাগুলি খুব দ্রুত ভয়ঙ্কর রূপ নিতে শুরু করল। 1993 সালে সিলেটের সাহাবা সৈনিক পরিষদের মতো একটি গোষ্ঠী প্রথমবারের মতো তসলিমা নাসরিনের বিরুদ্ধে ফতোয়া জারি করে। তারা প্রকাশ্যে তার মাথার দাম 50 লক্ষ টাকা ঘোষণা করে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার পরিস্থিতির চাপে পড়ে তার লজ্জা উপন্যাসটি নিষিদ্ধ করে। এরপর আসে সেই ভয়ালো 1994 সাল। সে বছরের জুলাই মাসে 2 লক্ষের উপর মানুষ ঢাকার রাজপথে নেমে আসে। তাদের দাবি ছিল একটাই, তসলিমা নাসরিনকে ফাঁসি দিতে হবে, তার ফাঁসি চাই। তাকে বইমেলার প্রাঙ্গণে তাকে শারীরিকভাবে এরপর লাঞ্ছিত করা হয়, রাস্তায় প্রকাশ্যে গালিগালাজ করা হলো, এমনকি তাকে পিষে মারার জন্য তসলিমা নাসরিন পেষণ কমিটি পর্যন্ত গঠন করা হলো। পরিস্থিতি এমন দাঁড়ায় যে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে মামলা করে এবং জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
প্রায় 2 মাস একটি অন্ধকার ঘরে আত্মগোপন করে থাকার পর ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার যে সংস্থাগুলি তাদের প্রবল চাপে বাংলাদেশ সরকার তাকে দেশত্যাগের অনুমতি দেয়। 1994 সালের 9ই আগস্ট তিনি বাধ্য হয়েই দেশত্যাগ করলেন, চলে গেলেন সুইডেনের দীর্ঘ নির্বাসনে। একথা অনেকেই বলেন যে তসলিমা নাসরিন একজন নারীবাদী প্রবক্তা হিসাবে ধর্মীয় অনুশাসনকে নিয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন তা শোনার জন্য আমাদের সমাজ আজও মোটেই প্রস্তুত নয়। আমার মনে পড়ছে গবেষক কেতকী কুশারি ডাইসনের কথা, যিনি মনে করেন যে শুধু তিনি নয়, আরও অনেকেই মনে করেন যে তসলিমা নাসরিন তার ব্যক্তিগত ট্রমাকে পুরো মুসলিম সমাজের একটি সার্বজনীন চিত্র হিসাবে উপস্থাপন করে এক ধরনের জেনারেলাইজেশন, একপেশে ধারণা তিনি তৈরি করে ফেলেছেন। তারা আরও বলেছেন যে তসলিমা নাসরিনের লেখায় পুরুষ চরিত্রগুলো প্রায় সবসময়ই অত্যাচারী হিসাবে চিত্রিত হয়েছে, যা জীবনের বা সমাজের যে বৈচিত্র্য তাকে অস্বীকার করে, তার সঙ্গে মিল নেই। তাছাড়া তার আত্মজীবনীমূলক গ্রন্থগুলো যেমন এসব বইতে তিনি তার জীবনে আসা পুরুষদের কথা যেভাবে নাম উল্লেখ করে লিখেছেন তা অনেককেই ক্ষুব্ধ করেছে। অকারণে ব্যক্তিগত আক্রমণ বা প্রতিশোধ স্পৃহা তার লেখায় ইঙ্গিতপূর্ণভাবে দেখা গেছে। তিনি যেভাবে সমস্ত পুরুষজাতটাকে একতরফাভাবে লম্পট বা হিংস্র হিসাবে সাধারণীকরণ করেছেন তা সব ক্ষেত্রে যুক্তিযুক্ত নয়, সমালোচকরা বলছেন। বাংলাদেশের অনেক প্রগতিশীল বুদ্ধিজীবীরা তারা বলেছেন যে বেগম রোকেয়া বা সুফিয়া কামাল যেভাবে কৌশলের সাথে ধর্মের ভিতর থেকে অধিকার আদায়ের কথা বলতেন, তসলিমা নাসরিন কিন্তু সেই পথে কখনো হাঁটেননি। তিনি ধর্মকেই বর্জন করার ডাক দিয়ে সাধারণ ধার্মিক নারীদের আন্দোলনের পথ নাকি তিনি বন্ধ করে দিয়েছিলেন। তার এই সরাসরি আক্রমণাত্মক ভঙ্গি নারী আন্দোলনকে নাকি অনেকটাই পিছিয়ে নিয়ে গেছে, সমালোচকদের বক্তব্য। এরকম বাংলাদেশের মানুষজন অনেকে মনে করছেন যারা বুদ্ধিজীবী হিসাবে পরিচিত। তবে সবসময় বলবো যে তসলিমা নাসরিনের বক্তব্য সঠিক না ভুল তা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিচার করতে হলে আমাকে কিন্তু বলতেই হবে যে বিষয়টি সাদা কালোর মতো এত সহজে মোটেই বলা যাবে না। নারী নির্যাতন, সমাজে পুরুষতন্ত্রের আধিপত্য, ধর্মীয় ভণ্ডামি এসব নিয়ে তিনি যে সমস্যাগুলো তুলে ধরেছেন তা কিন্তু অস্বীকার করার উপায় নেই। কিন্তু তার আক্রমণাত্মক পদ্ধতি, তার প্রতিবাদের কৌশল, তার ভাষা, তার ব্যক্তিগত পরিসরকে জনসমক্ষে আনার স্টাইল এসবকে কিন্তু মুক্ত কণ্ঠে সমর্থন করা যায় না, সমর্থন করতে পারি না। তাই বলে কখনোই অস্বীকার করব না যে নারীর স্বাধীনতার কণ্ঠস্বর হিসাবে নারী আন্দোলনে তসলিমা নাসরিনের ভূমিকা চিরকালই ভাস্বর হয়ে থাকবে, একথা অস্বীকার করি না। যে ভয়ঙ্কর সাহস নিয়ে তিনি ধর্ম, সমাজ এবং রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে সম্পূর্ণ একা লড়াই করেছেন তা এক কথায় অবিশ্বাস্য, অকল্পনীয়, ইতিহাসে বিরলতম। আজ থেকে বহু বছর পরে যখন বিতর্কের সমস্ত ধুলোবালি শান্ত হয়ে যাবে তখন সমাজ দেখবে যে তসলিমা নাসরিন কেবল একজন বিতর্কিত ব্যক্তি নয়, তিনি হলেন সেই কালবৈশাখী ঝড় যিনি সমাজের বন্ধ ঘরে মুক্ত বাতাসের প্রবেশ পথ তৈরি করে দিয়েছিলেন। যতদিন পৃথিবীতে নারী মুক্তির সংগ্রাম বেঁচে থাকবে, সমাজের কুৎসিত দিকগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য তসলিমা নাসরিন নামক এই আয়নাটির কথা মানুষ কখনো ভুলবে না, এ কথা বলাই বাহুল্য। আজকের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তসলিমা নাসরিন এবং সমস্ত নারীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। নমস্কার।